This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। বিষ্ণুর সপ্তম অবতার রাম। অনেকের বিশ্বাস অসুরদের অত্যাচার শেষ করতেই পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন বিষ্ণু, বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দিতেই। অযোধ্যার মন্দিরে সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে নরেন্দ্র মোদী কি বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে। রাম আগুন নয়, রাম বিবাদ নয়। একবার শোনাই তার সেদিনের সেই বক্তব্য। वो भी एक समय था जब कुछ लोग कहते थे कि राम मंदिर बना तो आग लग जाएगी। राम आग नहीं है, राम ऊर्जा है। राम विवाद नहीं, राम समाधान है। राम सिर्फ हमारे नहीं है, राम तो सबके हैं। এই ভোটের বাংলায় আবারও চর্চায় রাম। রামনবমীর ঠিক আগে রাম আবেগে শান দিয়ে যান নরেন্দ্র মোদী। গত বছর এই বাংলাতেই যে অশান্তি বেঁধেছিল রামনবমীর শোভাযাত্রা ঘিরে আপনাদের নিশ্চয়ই মনে আছে। একবার দেখাবো এবং শোনাবো। जरा रामनवमी आ रही है, ये पाप करने वालों को भूलना मत भाइयों बहनों, भूलना मत। মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। এবার প্রশ্নটা রাখি সরাসরিভাবে, তাহলে লোকসভা ভোটের আগে কি মানে শেষ বেলায় এই রামকে সামনে রেখেই কি সমীকরণে রাজনীতির এই দুপক্ষ? আসুন একটু দেখি। দাঙ্গা করবে ওরা। 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো। রামনবমীতে কোনো ডিস্টার্ব হবে না। আমরা কি কোনো ধর্মের কোনো যখন মিছিল হয় আমরা কি সেখানে হামলা করতে যাই নাকি? হিন্দুরা যায় নাকি সেখানে? দাঙ্গা 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 হাওয়াটা তুলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিকল্পনা করে। এই দাঙ্গার কথা বললে বিজেপি সব থেকে হাত শক্ত হবে, বিজেপি দাঙ্গার কথা বলবে। তাহলে হিন্দুদের যখন রামনবমী হবে সেখানে অন্য ধর্মের লোকেরা হামলা করবে কেন? চকলেট বোম ফাটাবে কেন? ফুলও ছেটাতে দেবো না তাদের। সুকান্ত তো বলছেন এবার একটা ফুলও ছেটাতে দেব না, কিন্তু মুখ্যমন্ত্রীর আশঙ্কা কোথায়? গতবার রামনবমীর অশান্তিতেই কি সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের প্রশাসনিক প্রধান? হাওড়ার জিটি রোড দিয়ে রামনবমীর শোভাযাত্রায় এখনো অনুমতি দেয়নি পুলিশ। আমাদেরকে পারমিশন তো দিবেন, লেকিন ভায়া ফরসা রোড দিচ্ছেন। তো ভায়া ফরসা রোড নিয়ে তো আমাদের কোনো কাজ হবে না। এই নোম্যান্স ল্যান্ডে গিয়ে আমরা কি করবো শোভাযাত্রাটা? গতবার কি হয়েছে আপনারা তো সকলেই জানেন। সুতরাং নতুন করে আবার জিটি রোড থেকে কি করে পারমিশন চায় ওরা? ভারতীয় জনতা পার্টি কথা কথা হাইকোর্টে চলে যায়, হাইকোর্টে যাবে। তাহলে মমতার প্রশাসন রামনবমীর মিছিলের অনুমতির বিষয়টি হাইকোর্টের উপরই ছেড়ে দিচ্ছে। হাওড়ার কাজীপাড়া ও হুগলির রিষ্টার অশান্তি কি ভোটের মুখে চাপ বাড়িয়েছে মুখ্যমন্ত্রীর? কিন্তু এরা দাঙ্গা করবে। প্রশাসনকে বলে দেওয়া উচিত, নিজের পক্ষ থেকে বলে দেওয়া উচিত দাঙ্গাকারীর কোনো জাত ধর্ম দেখার দরকার নাই। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাঁদন আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন। আর ভোট বক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। और इसलिए कि अगर मोदी की गारंटी ऐसे ही चलती रही तो इनकी वोट बैंक की दुकान ही बंद हो जाएगी। আর হুঙ্কার দিচ্ছেন, আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন। মোদি এবং দিদির সব থেকে বেশি শুট করে এটা, সব থেকে বেশি সুবিধাজনক হচ্ছে এটা যে বিভাজনের রাজনীতি করো। অধীরের কথা শুনেই বুঝেছেন তিনি বিজেপি তৃণমূলের ভোটের রাজনীতিই দেখছেন। মমতা আবার এনআইএ দেখছেন। গতবারের অশান্তিতে কোর্টের নির্দেশে এনআইএ তদন্ত করেছে, ফলে সাবধান করছেন প্ররোচনার কথা বলে। কিন্তু এরা দাঙ্গা করবে, করে এনআইএ কে ঢুকিয়ে দেবে। অন্য ধর্মের লোক বলছে না যে রামনবমীতে অশান্তি হবে। এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী পালনের সঙ্গে আমরা রাজনীতি জড়াতে চাই না, কিন্তু বিজেপি যেহেতু তাদের সংগঠন নেই, উন্নয়ন নেই, তারা রামকে তাদের ভোটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, স্টার ক্যাম্পেনার হিসেবে ব্যবহার করে। আজও আবার ভোটের সময় যখন তাদের হাতে কোনো অস্ত্র নেই,
সেই সময় আবার দাঙ্গার বাতাবরণ তৈরি করো, মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করে আবার বিভাজন রাজনীতি করে, এই তো খেলা। বিভাজনের রাজনীতি করেন, তাই তার সঙ্গ আমি ছেড়েছি। বিজেপি রামনবমীকে কেন্দ্র করে অন্য ধরনের উস্কানি দেয়, মেরুকরণের চেষ্টা করে। দিদি মোদির এই চক্রান্তে বাংলার হিন্দু মুসলমান কেউ আপনারা প্ররোচিত হবেন না, পা দেবেন না। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। বিভাজনের রাজনীতি আর প্ররোচনায় কি শেষ পর্যন্ত ঘেঁটে গেলেন? রাজনীতি রাজনীতি আর রাজনীতি, এই রাজনীতির হাত কত দূর বলুন দেখি? কোনো সীমা পরিসীমা নেই, থাকতে পারে না। ঠাকুরনগরের দিকে তাকালে এখন এই প্রশ্নটা বৃহৎ আকার নিচ্ছে। এক ঘর, কিন্তু দাবিদার অনেক। বিষয়টি এখন এখানে এসে দাঁড়িয়েছে। ঠাকুরনগর জুড়ে শুধুই আমরা ওরা। বড়মা বিনাপানি দেবীর ঘর কার, এ নিয়ে তুলকালাম কাণ্ড ঠাকুরবাড়িতে। রোববার রাতের এই ভিডিও ভাইরাল হওয়ার থেকে শুরু। গত রাতে হাতুড়ি দিয়ে তালা ভেঙে বড়মা বিনাপানি দেবীর ঘরে ঢোকার অভিযোগ উঠেছিল বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। তারপর ধুন্ধুমার কাণ্ড। বিনাপানি দেবী বেঁচে থাকাকালীন তার পাশের ঘরে থাকতেন ঠাকুরবাড়ির বড় বৌমা মমতা বালা ঠাকুর। তবে বর্তমানে তিনি থাকেন বিনাপানি দেবীর ঘরটিতেই, যা নিয়ে এই দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। তবে ঠাকুরবাড়ির ঘরোয়া কুন্দল ভোটের আগে এবার সর্বসমক্ষে চলে আসলো, যে কারণে এই বিবাদ এখন আর নিছকই পারিবারিক বিবাদ নয়, কিন্তু এতে রাজনীতির রং এসে লেগেছে। পদ্ম বনাম ঘাসফুল, হ্যাঁ, গেরুয়া বনাম সবুজ রং এসে লেগেছে এই সময়ে দাঁড়িয়ে। ফলে এই বিবাদ আর পারিবারিক নেই, ঘর নিয়ে ঘোর অশান্তি শুরু হয়ে গিয়েছে। তার আঁচ ভালো রকম টের পাচ্ছে বঙ্গ রাজনীতি। মেলা শুরু হওয়ার আগে মমতা বালা ঠাকুর থেকে শান্তনু ঠাকুরের পরিবার প্রত্যেকেই বলছিলেন যে এই বারুণী মেলাকে কেন্দ্র করে যে সমস্ত ভক্তরা আসে সেটা হচ্ছে ভক্ত এবং ভগবানের জায়গা, কোনো রাজনীতির জায়গা নয়। সামনে লোকসভা নির্বাচন, তারা কোনো রাজনৈতিক রং যাতে লাগতে না পারে সেই দিকে নজর রাখবেন। কিন্তু বাস্তবে তা হলো না। মেলা শেষ হওয়ার আগেই রাজনীতির রং লাগলো ঠাকুরবাড়িতে এবং বড়মা বিনাপানি দেবীর ঘরকে কেন্দ্র করে। সব তালা ভেঙে খুলে গিয়েছে বিতর্কের দুয়ার। ঠাকুর বাড়ি এখন যুদ্ধক্ষেত্র। রবিবার রাত থেকে ধুন্ধুমার কাণ্ডের পর সোমবারও উত্তপ্ত গাইঘাটার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি। পা পড়ল পুলিশের, কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ, আর সর্বোপরি ঠাকুরবাড়ির সদস্যদেরই সংঘাত। ঠাকুরদার বাড়িতে তাঁরও সমান অধিকার বলছেন শান্তনু ঠাকুর। মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে পুরো বাড়ি জবরদখল করে রাখার অভিযোগে তিনি সরব। এই মুহূর্তে বারুণী মেলাকে কেন্দ্র করে বহু মানুষ ঠাকুরনগরে রয়েছেন। তার মধ্যেই বিজেপি প্রার্থী নেমেছেন ঘর বাড়ি পুনরুদ্ধার অভিযানে। তালা ভাঙার পর্ব মেটার পর এবার দাবি বড়মার ঘরকে হেরিটেজ ঘোষণা করা হোক। ভক্ত সমাজ চাইছে যে এই ঘর ফ্রি হোক, এই ঘর ঠাকুরের নামে উৎসর্গিত হোক, যেহেতু দেবত্র সম্পত্তি। বড়মা এবং পিয়ার ঠাকুর মশাইয়ের স্মৃতি বিজড়িত এই ঘরটাকে সার্বজনীনভাবে খুলে দেওয়া হোক, তা না এখানে তারা ফোর্স করে এই লক করে আটকে রাখতে চেয়েছিল। ভক্তদের মেজরিটি সিদ্ধান্ত নিয়েই এই ঘরকে হেরিটেজ করে দেবার জন্য আমরা সম্মতি জানিয়েছি। হেরিটেজ ঘোষণা করার দাবি নিয়ে আন্দোলন চলছে, তারা বলছেন হেরিটেজ ঘোষণা করতে হবে। অন্যদিকে মমতা বালা ঠাকুর তার যে সমস্ত অনুগামীরা রয়েছেন তারা কিন্তু যেটা বলছেন যে এই ঘরে তারা দীর্ঘদিন ধরে রয়েছেন, এটা একটা আইনি লড়াই হবে এবং সেই আইনি লড়াই চলবে। তালা মেরেছে শান্তনু ঠাকুরের লোকরা, যারা বিজেপির ক্যাডার, তারা তালা মেরেছে। আমার নিজের ঘরে আমি যেতে পারছি না। আমার পুলিশ পারমিশন নিয়ে সেখানে যে আমার প্রাথমিক যে প্রয়োজন জিনিস আমি সেটা নিয়ে আসছি, এখনও আমি দেখতে পারিনি আমার কী কী প্রয়োজন। এবং প্রচুর আমার 85 সালের থেকে আমার জীবনের সব কিছুই ঘরের ভিতরে এবং আমার নিজের ঘর। ডকুমেন্টস দেওয়ার জন্য খুলে দিয়েছিলাম, যখনই ঢুকেছে তখনই ঘরে ঢুকে তালা ভিতর থেকে লক করে বসে আছে, বেরোবে না। বোঝাই যাচ্ছে সংঘাত কোন পর্যায়ে। এ নিয়ে ভাই শান্তনুর পাশে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরও। তালাটা ভাঙা হয়েছে কারণ তালাটা ভক্তরা ভেঙেছে এবং এটা আমাদেরও রাইট আছে। বাবা জীবিত আছেন, ছোট ছেলে, তাহলে পরে ছোট ছেলে হিসাবে ওনারও তো
ওনারও তো অধিকার আছে ওইখানে, উনি কেন সেইখান থেকে ওখানে এই যে ঠাকুরদার এবং ঠাকুমার যে ঘরটা, সেই ঘরটাতে উনি কেন কবজা করে একা বসে থাকবেন? তারপরেও রড দা বন্দুক নিয়ে তারা রেডি ছিল, এরকম না রকম করে 150 থেকে 200 সমাজ বিরোধী। সোমবার পুলিশের মধ্যস্থতায় ঘরে থাকা জরুরি নথিপত্র হাতে পেয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তারপর অবস্থা আবারও যে কে সেই, অশান্তি চরমে, তুঙ্গে রাজনৈতিক দরজাও। মতুয়া মহাসংঘের নিয়ম অনুসারে মতুয়া সংঘাধিপতি সবসময় পুরুষ হবে, স্বাভাবিকভাবে মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুর, তো তার অধিকারে তো ওই ঘর। উল্টে মমতা বালা ঠাকুর ওই ঘর দখল করে রেখেছিল, মমতা বালা দেবী তো অধিকার নেই। বড়মার ঘরটাকেও ছাড়লো না, যে পদ্ধতিতে যে গুন্ডামি হলো, যে দস্যুগিরি হলো, তাতে কিন্তু ঠাকুর বাড়ির চরম অসম্মান এরা করলেন। গত লোকসভা নির্বাচনে মমতা বালা ঠাকুরকে হারিয়েই জয়ী হন বিজেপির শান্তনু ঠাকুর। ঘরের কুন্দল চড়ে আরও কয়েক গুণ। এরপর সিএএ, এনআরসি থেকে আরও নানা ইস্যুতে তা বেড়েছে বই, কমেনি কখনোই। রাজনীতির আঁচে বারবার পুড়েছে ঠাকুরনগর। তবে এবার আড়াআড়ি বিভক্ত মতুয়া বাড়িতে অশান্তির আগুন ছড়িয়েছে দাবানলের মতো। অধিকার বুঝে নেওয়ার খেলায় কি কি পুড়ে ছাই হবে, উত্তরটা বোধহয় স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েকদিনেই। এবার আরো একটা প্রশ্ন, শান্তনু ঠাকুর, হ্যাঁ এই শান্তনু ঠাকুর কি লস্করের নজরে? মানে লস্করি তৈবার কথা বলছি। কেন বলছি? তার কারণ আজই এই লস্করের নামে চিঠি পেয়েছেন তিনি। শান্তনু জানাচ্ছেন স্পিড পোস্টে সেই চিঠি পাঠানো হয়েছে, এবং এটা খুব সাধারণ চিঠি নয়, হুমকি চিঠি তিনি বলছেন। তবে সম্বোধনটা করা হয়েছে শ্রদ্ধেয় শান্তনুবাবু। চিঠিতে বাংলা টাইপে লেখা, পশ্চিমবাংলায় এনআরসি হলে এবং তার ফলে মুসলমানদের ওপর অত্যাচার হলে পশ্চিমবাংলা তথা সমগ্র ভারত জ্বলবে, আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে, কেউ ঠাকুরবাড়ি বাঁচাতে পারবে না। আর নিচে লেখা আছে আমরা লস্করি তৈবার সদস্য। প্রেরকদের নামও রয়েছে। দেগঙ্গার হাদিপুর থেকে চিঠিটি পাঠানো হয়। সত্যি কি এটা লস্করি তৈবার চিঠি নাকি এই চিঠির নেপথ্যেও রাজনীতির হাতছানি রয়েছে, রাজনীতির কলকাঠি রয়েছে? আসুন একটু বোঝার চেষ্টা করি। আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে, অনেক 3টে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে। সমগ্র বাস্তু সমাজ, সমগ্র মতুয়া সমাজ আজকে উচ্ছ্বসিত, আনন্দিত তাদের নতুন স্বাধীনতার জন্য। সিএএ বিজ্ঞপ্তি জারি হয়ে যাবার পর বলেছিলেন শান্তনু ঠাকুর, কিন্তু হিতে বিপরীত হয়। সিএএ এর বিরুদ্ধে লাগাতার প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী। ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি, এটা মাথায় রাখবেন। ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। মতুয়া সঙ্গে থেকে কাট করুন, আমাদের সংস্থার আপনি একজন সদস্য, আপনাকে দেখি সিটিজেনশিপ থেকে কে বাদ দেয়? আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। তোমাদের এখতিয়ারভুক্ত নাকি এটা? এটা সেন্ট্রাল তার সি ইমপ্লিমেন্টেশন পোর্টালের মাধ্যমে করেছে। না তোমার ডিএমকে লাগবে, না তোমার এসডিও কে লাগবে, না তোমার ইসেকে লাগবে। বিজেপির যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে ক্যাতে অ্যাপিল করতে। যারা সি এর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে 71 সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। বার কয়েক নরেন্দ্র মোদী প্রচারে এলেও সিএএ নিয়ে আর কোনোই উচ্চবাচ্য করেননি। হয়তো ভোটারদের পালস বুঝেছেন, কিন্তু শান্তনু ঠাকুর সিএএ নিয়ে পড়েই রয়েছেন। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপরে ওদের দেখাবো, ঠিক আছে, ওদের ঘ্যামটা নাচ কাকে বলে, তারপরে ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। তা তিনি কাকে রাখবেন আর কাকে তাড়িয়ে দেবেন, এই বিজেপি এই যে বিভাজনের রাজনীতি, ওটা উনি ভালোই আয়ত্ত করেছেন। আমরা সবকা সাথ সবকা বিকাশের কাজ করি, আইন দেশের সবার জন্যই আছে। কাল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে, তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? সমস্ত উদ্বাস্তু পরিবার আজকে তারা টিএমসি করছেন, কালকে বিজেপি করবেন। এই বিতর্কের মধ্যেই শান্তনুর কাছে পৌঁছে যায় লস্করের হুমকি চিঠি। এনআরসিতে মুসলিমদের অত্যাচার করলে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে। আমাকে থ্রেট করে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে।
সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, এটাতে বোধহয় আপনি খুব খুশি। শান্তনুর নিশানায় কি মুখ্যমন্ত্রী? তবে শাসক দল বলছে আগুন নিয়ে খেলছেন শান্তনু। আগুন নিয়ে খেলছেন ওনারা। কে কি করেছে, কে কি চিঠি লিখেছে, এটা তো আমরা জানি না, এগুলো সব তদন্তের ব্যাপার। এরকম জঙ্গি গোষ্ঠী আপনাদের মদতে আমার মনে হয় আজকে পুষ্ট হচ্ছে, আপনাদের শেল্টারে এরা পুষ্ট হচ্ছে এবং এভাবে আমাদেরকে থ্রেট করছে। প্রাথমিকভাবে যেটা অনুমান করা যেতে পারে, গতকাল যে নিন্দনীয় কাজ শান্তনু ঠাকুর করেছেন তার থেকে নজর ঘোরাতে এসব গল্প ছাড়া হয়েছে। বনগাঁর বিজেপি সাংসদ কি তাহলে এক ঢিলে দুই পাখি মারলেন? দলের লাইন মেনে বোঝানো গেল রাজ্যের শাসক দল জঙ্গি গোষ্ঠীকে প্রশ্রয় দেয়, আবার বড়মার ঘরের দখল নিয়েও বিতর্ক থেকে নজর ঘোরালেন। নারদের ভূমিকাটা গতকাল কুণাল ঘোষই নিয়েছিলেন। বলেছিলেন অগ্নিমিত্রাকে হারালে দিলীপ ঘোষই হারাবেন। অগ্নিমিত্রা নিজেও বুঝেছেন পিচ বড় কঠিন, আর সেই কঠিন পিচেই ম্যাচ ঘোরানোর ইনিংস কি করে খেলতে হয় সেই টিপস আজ দিলীপ ঘোষ নিজেই দিলেন। দেখাবো আপনাদের। দিকে দিকে ঘুরছে দিলীপের বার্তা, চুপচাপ জোড়া ফুলে ছাপ। রবিবার কুণাল ঘোষই উস্কে দিয়েছিলেন দিলীপ ঘোষের মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী হয়ে অগ্নিমিত্রাও কি কিছু টের পাচ্ছেন? কেন? শুনলেই বুঝবেন। যত পুরনো কার্যকর্তা আছে তাদেরকে হাত জোড় করে বলুন কাজে নাম। তাদের যা মনোমালিন্য আমাকে জানান, আমি পার্সোনালি সলভ করব, আমি কথা দিচ্ছি। কিন্তু তারা যেন বসে না আসে, কাউকে ব্রাত্য করে আমরা জিততে পারবো না। দিলীপ ঘোষের অনুগামীরাই কি বসে গিয়েছেন? তার জন্যই অগ্নিমিত্রার মনে হচ্ছে এভাবে জেতা যায় না, মেজাজ হারিয়ে কর্মীদের হুঁশিয়ারিও দিতে হচ্ছে। সবাই মিলে কাজ করতে হবে। আমি 2 মাস আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কোন রকম মনোমালিন্য, কোন রকম ঝগড়া, কোন রকম পলিটিক্যাল রাইভালরি আমি কিন্তু সহ্য করব না। ভোটের সময়তে এবং যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক প্রার্থীর প্রথম প্রত্যাশা থাকে যে সকলে মিলে ভোট লড়ব। 5 বছর ধরে দিলীপ ঘোষ লোকটা মেদিনীপুর চাষ করলেন, তাকে যেভাবে অপমানজনকভাবে তার কেন্দ্র থেকে পাঠিয়ে দিল অন্য জায়গায়, আর অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে পাঠিয়েছে, আদি বিজেপিরা যাদের সম্মান আছে, মেরুদণ্ড আছে, তারা পুরনো কার্যকর্তা, তাদেরকে আমাদের দরকার, আমাদের পুরনোদের দরকার, আমাদের নতুনদেরও দরকার। এক একটা সময় এক একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, সবাই যে সব সময় যে একেবারে রাজনৈতিকভাবে সক্রিয় থেকে কাজ করে তা নয়। দিলীপ ঘোষ মনে প্রাণে চেয়েছিলেন মেদিনীপুর কেন্দ্র থেকেই দাঁড়াতে। কেন্দ্র বদল নিয়ে প্রকাশ্যে অসন্তোষের কথা বলেননি ঠিকই, কিন্তু দিলীপের অনুগামীরা? আমি জানি না কোন পুরনো কর্মী আছে, ওখানকার সমস্ত কর্মীরাই কাজ করেছেন আছেন। উনি নতুন গেছেন, হয়তো পরিচয় নেই ওনার সঙ্গে সবার, উনি ঘুরলেই সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে, সবাই কাজ করবে। উনি তো ওখানে কাজ করেননি, ওনার পরিচিতি কম আছে। আমাদের বয়স্কদের দরকার, আমাদের ইয়াং জেনারেশন দরকার। আমি যেমন গ্রামে গ্রামে ঘুরছি, ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে দেখা করতে, হয়তো তারা কাজ করছেন, তারা আমার কাছে আসবেন না, আমাকে তার কাছে যেতে হবে। তো উনি শুরু করেছেন, ভোট দেরি আছে, আমার মনে হয় উনি ঠিক কভার করে নেবেন। অগ্নিমিত্রা কি শিখলেন কিভাবে মাঠে নেমে দলীয় কর্মীদের কাছে টানতে হয়? ভাঙরের রাজনীতি মানেই তুলকালাম কাণ্ড। সেটা কি সবসময় শাসক বনাম বিরোধী নাকি? শাসক দলের গোষ্ঠীকন্দল, সেটাও তো একটা বড় মাথা ব্যথার কারণ। কত অভিযোগ সেখানে, কত রকমের অভিযোগ সেখানে। এবার সেই তালিকা লম্বা করলেন স্বয়ং আরাবুল ইসলাম। ভাঙরের জেলবন্দি তৃণমূল নেতা আরাবুলের নাকি অভিযোগ। কি অভিযোগ? ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাই তাকে ফাঁসিয়েছেন। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরাবুল ইসলাম। এবার সেই মামলাতেই কাঠগড়ায় তুলেছেন দলেরই নেতা শওকত মোল্লাকে। আদালতে আরাবুলের আইনজীবী অভিযোগ করছেন, শওকতের প্ররোচনাতেই আরাবুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে মামলার পাহাড়ও কিন্তু জমেছে ইনফ্যাক্ট। দেখাবো আপনাদের। যদিও এ বিষয়ে মুখ খুলে শওকত মোল্লা যে প্রতিক্রিয়া জানিয়েছেন তা হলো, আরাবুল নিজে তার সামনে দাঁড়িয়ে কথা বললে তিনি বিশ্বাসই করবেন না। শোনাবো।
তাকে সামনে রেখেই আমি লড়াইটা করেছিলাম। ফলে সে এই ধরনের কথা বলবে, আমার অন্তত এটা কোথাও একটা ডাউট লাগছে, সন্দেহ লাগছে। আমি এটা হাকিমুলকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের আইনজীবী এরকম শুনলাম যে আমার নাম করে হাইকোর্টে কথা বলেছে। ও আমাকে খুব পরিষ্কার ভাবে বললো, কাকু আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, আমি ওখানে যারা ছিল কথা বলেছি, আমার ভগ্নিপতি ছিল ওখানে, তার সঙ্গে কথা বলেছি, আপনার নাম করে কোনো কথা আমাদের আইনজীবী বলেনি। বলেছে যে নেতাদের কথা শুনে হয়তো পুলিশ অতি সক্রিয় হচ্ছে। সেটা নাম বললেন, বলেছে যে এরকম লয়ার এরকম বলেছে যে নেতাদের কথা শুনে হয়তো সক্রিয় হচ্ছে। তবে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, ভাঙড়ের অন্দরে কান পাতলে একটা সময় এই আরাবুল এবং শওকত গোষ্ঠীর কোন্দলের খবর কিন্তু রোজ নামচা ছিল। একদম সঠিক কথা বলি, আরাবুল ধোয়া তুলসী পাতা নয়, তবে ওরা প্রয়োজন হলে যাকে খুশি, যেমন মুসলিমদেরকে তেজপাতা মনে করে, তরকারিতে লাগে কিন্তু খায় না, তাই আরাবুলকে মনে করেছে ভোটের সময় ভিতরে রাখবে, কাইজারকে তাড়া করবে, দিয়ে শওকত ভোট লুট করবে। সবটাই হচ্ছে ভোটের অঙ্কে গাণিতিক হিসাবে। গুন্ডা নির্ভর পার্টি, গুন্ডাদেরকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করছে। যিনি বন্দী আছেন অ্যাকিউজড, তার আইনজীবী তার সওয়ালে বলেছেন, এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করা যায় না। এই ধরনের সওয়াল তাকে, তার সেই আইনজীবী তার যেন তেন প্রকারে তার ক্লায়েন্টকে, তার মক্কেলকে কিভাবে বার করে আনা যায় বা খানিকটা গার্ড করা যায়, সেই যুক্তি সাজাতে নানা রকম যুক্তি দিয়ে থাকেন। এই নিয়ে মন্তব্য করব। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র নির্বাচনী ট্যাবলোয় ভাঙচুরের অভিযোগ। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের কালীতলা এলাকার ঘটনা। সোমবার এলাকায় ট্যাবলো নিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। সে সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ট্যাবলো সামনে চড়াও হয়, ভাঙচুর চালায় বলে অভিযোগ। ইতিমধ্যে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছেন, সেখানে রাজভবন এলাকায় পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং দিল্লিতে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আজকে তাদের দাবি জানিয়ে আসে, এক প্রকার নালিশও করে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনাদের দেখালাম। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।